নমস্কার বন্ধুরা, আমার নাম রিয়া। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শোনার পর হয়তো আপনারা আমাকে বিচার করবেন, অথবা কেউ কেউ হয়তো আমার পরিস্থিতির সাথে নিজের মিল খুঁজে পাবেন। এই গল্পটা এক নিষিদ্ধ সম্পর্কের, এক অদ্ভুত উত্তেজনার, আর এমন এক পরিস্থিতির যেখানে আমি নিজের অজান্তে ফেঁসে গিয়েছিলাম। গল্পটা শুরু করার আগে অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে গেন, কারণ আজকের গল্পটি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। চলুন ঘটনার গভীরে যাওয়া যাক। আমি তখন অনার্সের ২য় বর্ষের ছাত্রী। আমার নিজের বাড়ি মফস্বলে হওয়ায় পড়াশোনার সুবিধার্থে আমাকে ঢাকায় আমার বড় বোন অর্থাৎ তিশা আপুর বসায় থেকে ক্লাস করতে হতো। আপুর বিয়ে হয়েছে বছর ৩ হলো। আমার দুলাভাই সুমন পেশায় একজন আর্কিটেক্ট। দেখতে যেমন সুপুরুষ তেমনি তার ব্যক্তিত্ব, 6 ফিট হাইট, জিম করা শরীর, আর চোখে মুখে সবসময় একটা মৃদু হাসি লেগে থাকত। সত্যি বলতে সুমন ভাই মানুষ হিসেবে ছিলেন অসাধারণ। আপুকে যেমন ভালোবাসতেন, আমাকেও ছোট বোনের মতোই স্নেহ করতেন। কিন্তু সেই স্নেহের আড়ালে যে অন্য কোনো আগ্নেয়গিরি সুপ্ত ছিল তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আপু তখন প্রেগনেন্ট, 7 মাস চলছে। শারীরিক অসুস্থতার কারণে আপু বেশিরভাগ সময় শুয়েই কাটাতেন। সংসারের টুকটাক কাজ আর দুলাভাইয়ের দেখাশোনা আমাকেই করতে হতো। সকালের নাশতা দেওয়া থেকে শুরু করে রাতে অফিস থেকে ফিরলে 1 গ্লাস জল এগিয়ে দেওয়া সবই ছিল আমার রুটিনের অংশ। এই মেলামেশার মধ্যেই আমাদের সম্পর্কটা একটু ফ্রি হয়ে গিয়েছিল। আমরা একসঙ্গে মুভি দেখতাম, লুডো খেলতাম, এমনকি মাঝে মাঝে রাজনীতি বা সিনেমা নিয়ে তর্কও করতাম। ঘটনার সূত্রপাত হয় এক বর্ষণমুখর সন্ধ্যায়। আমার মোবাইলের ডিসপ্লেটা কয়েকদিন ধরেই ডিস্টার্ব করছিল। সেদিন হঠাৎ করেই ফোনটা একদম বন্ধ হয়ে গেল। আমার তখন খুব টেনশন হচ্ছিল, কারণ ফোনের গ্যালারিতে আমার কিছু একান্ত ব্যক্তিগত ছবি ছিল। আসলে বয়সের দোষেই হোক বা কৌতূহলবশত আমি গোসলের পর তোয়ালে জড়িয়ে বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের কিছু দুষ্ট ছবি তুলেছিলাম। ওগুলো শুধুমাত্র আমার নিজের দেখার জন্য ছিল। কোনোদিন কাউকে পাঠানোর সাহস বা ইচ্ছে কোনোটাই ছিল না। একটা ফোল্ডারে লক করে রেখেছিলাম ছবিগুলো। দুলাভাই অফিস থেকে ফিরতেই আমি আমার বন্ধ ফোনটা নিয়ে তার কাছে গেলাম। দুলাভাই, দেখো না, ফোনটা হঠাৎ করে অফ হয়ে গেল, অন হচ্ছে না। আমার অনেক নোটস আছে ওটাতে। সুমন ভাই ফোনটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলেন, তারপর বললেন, মনে হচ্ছে সফটওয়্যার ক্র্যাশ করেছে, অথবা ডিসপ্লের কানেকশন লুজ হয়েছে। দে আমাকে, আমি কাল আমার পরিচিত এক টেকনিশিয়ানকে দিয়ে ঠিক করিয়ে আনব। আমি ভয়ে ভয়ে বললাম, কিন্তু ভাইয়া, গ্যালারিতে আমার কিছু পার্সোনাল ছবি ছিল, ওগুলো যেন কেউ না দেখে। সুমন ভাই হাসলেন, আরে বোকা, আমি আছি না, আমি ঠিক করিয়ে ডেটা রিকভার করে দেব, কেউ দেখবে না। আমি নিশ্চিন্ত হয়ে ফোনটা তার হাতে তুলে দিলাম। কিন্তু সেই দেওয়াই যে আমার কাল হবে তা কে জানত? পরদিন বিকেলে দুলাভাই অফিস থেকে ফিরলেন। আপু তখন পাশের ঘরে ঘুমাচ্ছে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমি ড্রয়িং রুমে সোফায় বসে বই পড়ছিলাম। দুলাভাই এসে আমার পাশে বসলেন। তার শরীর থেকে একটা দামি পারফিউমের ঘ্রাণ আসছিল। তিনি পকেট থেকে আমার ফোনটা বের করে টি টেবিলে রাখলেন। নে, তোর ফোন ঠিক হয়ে গেছে, বললেন তিনি। কিন্তু তার গলার স্বরটা অন্যদিনের চেয়ে একটু ভারী মনে হল। আমি খুশি হয়ে ফোনটা নিতে গেলাম। থ্যাংক ইউ দুলাভাই, তুমি লাইফ সেভার। আমি হাত বাড়াতেই তিনি আমার হাতের কবজিটা আলতো করে ধরলেন। তার হাতের স্পর্শে আমার শরীরে যেন একটা বৈদ্যুতিক শক লাগল। আমি চমকে তার চোখের দিকে তাকালাম। তার চোখে আজ সেই ভাইসুলভ স্নেহ নেই, আছে অন্য এক নেশা, এক আদিম ক্ষুধা। রিয়া, তিনি খুব নিচু স্বরে ডাকলেন। জি, জি ভাইয়া। আমার গলা শুকিয়ে আসছিল। তোর ফোনের লক ফোল্ডারটা, মাই সিক্রেট নামের ফোল্ডারটা আমি দেখেছি। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মনে হলো বুকের ভেতরটা থক করে উঠল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম না, শুধু ফিসফিস করে বললাম, মানে, তুমি তুমি ওগুলো দেখেছ? সুমন ভাই একটু এগিয়ে এলেন। তার শরীরটা আমার দিকে ঝুঁকে পড়ল। তিনি আমার কানের কাছে মুখ এনে বললেন, শুধু দেখিনি রিয়া, আমি মুগ্ধ হয়ে দেখেছি। আমি জানতাম তুই সুন্দরী, কিন্তু তোর এই শান্ত চেহারার আড়ালে যে এমন এক আবেদনময়ী নারী লুকিয়ে আছে তা ওই ছবিগুলো না দেখলে বিশ্বাসই করতাম না। বিশেষ করে সেই কালো রঙের তোয়ালে পড়া ছবিটা। লজ্জায় আর অপমানে আমার কান দিয়ে গরম ভাব বের হতে লাগল। আমি মাথা নিচু করে ফেললাম। প্লিজ ভাইয়া, ওগুলো ডিলিট করে দাও, প্লিজ। তিনি আমার চিবুক ধরে মুখটা উপরে তুললেন। ডিলিট? ওগুলো তো এখন আমার ল্যাপটপে ব্যাকআপ নেওয়া আছে। এমন শিল্পকর্ম কি নষ্ট করা যায়? আমি আতঙ্কে জমে গেলাম। তুমি তুমি ওগুলো রেখে দিয়েছ? কিন্তু কেন? আপু যদি জানে? তিনি আমার ঠোঁটের ওপর আলতো করে আঙুল রাখলেন। শশ, আপু জানবে কেন? এটা আমাদের দুজনের সিক্রেট, আর এর বিনিময়ে আমি তোকে কিচ্ছু চাই না, শুধু একটু আদর চাই। দুলাভাই, এসব তুমি কি বলছো?
এটা অন্যায়, এটা পাপ। আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, পাপ পুণ্য বুঝি না রিয়া, গত দুদিন ধরে ওই ছবিগুলো দেখে আমার ঘুম হারাম হয়ে গেছে। তোকে সামনাসামনি দেখে আমি আর নিজেকে সামলাতে পারছি না। এই বলে তিনি হঠাৎ করেই আমার কোমরে হাত রাখলেন। তার বলিষ্ঠ হাতের স্পর্শ আমার কোমরের নরম মাংসের উপর পড়তেই আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আমি চাইছিলাম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, কিন্তু ভয়ের সাথে মিশে থাকা এক অজানা উত্তেজনায় আমার হাত পা অবশ হয়ে আসছিল। তিনি আমাকে তার দিকে টেনে নিলেন। আমাদের শরীরের দূরত্ব ঘুচে গেল। তার বুকের সাথে আমার বুক চেপে বসল। আমি তার হৃৎস্পন্দন অনুভব করতে পারছিলাম, যা আমার হৃৎস্পন্দনের মতোই দ্রুত লয়ে চলছে। তিনি আমার কানের লতিতে ঠোঁট ছোঁয়ালেন। তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছিল। রিয়া, আমাকে ফিরাবিনে প্লিজ, আমি পাগল হয়ে যাব। তার এই অনুনয় আর পৌরুষদীপ্ত গলার আওয়াজ আমাকে মন্ত্রমুগ্ধ করে ফেলল। ব্ল্যাকমেল নাকি নিজের অবদমিত ইচ্ছা, কোনটা কাজ করছিল তখন আমি জানি না। তিনি যখন তার শক্ত হাতে আমাকে জড়িয়ে ধরলেন, তখন আমি আর প্রতিবাদ করতে পারলাম না। তিনি আমার গালের ওপর দিয়ে হাত বোলাতে বোলাতে নিচে নামলেন। তার স্পর্শে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। তিনি আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিলেন। তার ঠোঁটের ছোঁয়ায় আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। মনে হচ্ছে এক নিষিদ্ধ আগুনের দিকে আমি পতঙ্গের মতো ছুটে যাচ্ছি। ভাইয়া, কেউ চলে আসবে, আমি শেষবারের মতো দুর্বল প্রতিবাদ করলাম। কেউ আসবে না। তিশা গভীর ঘুমে, আর বাইরে এই বৃষ্টির শব্দে আমাদের আওয়াজ কেউ পাবে না, তিনি ফিসফিস করে বললেন। এরপর তিনি আর কোনো কথা বলার সুযোগ দিলেন না। তিনি আমার শরীরটাকে তার সাথে পিষে ধরলেন। তার এক হাত আমার পিঠের উন্মুক্ত অংশে বিচরণ করতে লাগল, আর অন্য হাত আমার বুকে। সেই স্পর্শে আমার শরীরটা ধনুকের মতো মেকে উঠল। আমি নিজের অজান্তেই তার শর্ট খামচে ধরলাম। এক অদ্ভুত ভালো লাগা আর অপরাধ বোধের মিশ্রণ আমাকে গ্রাস করে নিল। তার উষ্ণতা, পুরুষালী গন্ধ আর সেই আধিপত্য, সব মিলিয়ে যেন আমি এক ঘোরের মধ্যে চলে গেলাম। সেদিন সোফার ওপর বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছিল আমাদের দীর্ঘশ্বাসের শব্দ। সুমন ভাই যেভাবে আমাকে আদর করছিলেন, তাতে মনে হচ্ছিল আমি কোনো কাচের পুতুল। আবার পরম মুহূর্তেই তার বুনো ভালোবাসা আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে আমি এক রক্ত মাংসের নারী। সম্পর্কের সামাজিক বেড়া সেদিন ভেঙে পড়েছিল এক গোপন ফোল্ডারের ছবি আর এক বৃষ্টির বিকেনের কামনার কাছে। সেই শুরু। এরপর থেকে সুযোগ পেলেই আমাদের মধ্যে সেই নিষিদ্ধ খেলা চলত। কখনো রান্নাঘরে, কখনো ছাদে, আবার কখনো আপুর পাশে শুয়ে থেকেও চোখের ইশারায়। আমি জানতাম আমি ভুল করছি। আমি আমার নিজের বোনের সাথে বিশ্বাসঘাতকতা করতাম। নমস্কার বন্ধুরা, আমার নাম রিয়া। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শোনার পর হয়তো আপনারা আমাকে বিচার করবেন, অথবা কেউ কেউ হয়তো আমার পরিস্থিতির সাথে নিজের মিল খুঁজে পাবেন। এই গল্পটা এক নিষিদ্ধ সম্পর্কের, এক অদ্ভুত উত্তেজনার, আর এমন এক পরিস্থিতির যেখানে আমি নিজের অজান্তে ফেঁসে গিয়েছিলাম। গল্পটা শুরু করার আগে অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, কারণ আজকের গল্পটি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। চলুন ঘটনার গভীরে যাওয়া যাক। আমি তখন অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার নিজের বাড়ি মফস্বলে হওয়ায় পড়াশোনার সুবিধার্থে আমাকে ঢাকায় আমার বড় বোন অর্থাৎ তিশা আপুর বাসায় থেকে ক্লাস করতে হতো। আপুর বিয়ে হয়েছে বছর 3 হলো। আমার দুলাভাই সুমন পেশায় একজন আর্কিটেক্ট। দেখতে যেমন সুপুরুষ, তেমনিই তার ব্যক্তিত্ব। 6 ফিট হাইট, জিম করা শরীর, আর চোখে মুখে সবসময় একটা মৃদু হাসি লেগে থাকত। সত্যি বলতে সুমন ভাই মানুষ হিসেবে ছিলেন অসাধারণ। আপুকে যেমন ভালোবাসতেন, আমাকেও ছোট বোনের মতোই স্নেহ করতেন। কিন্তু সেই স্নেহের আড়ালে যে অন্য কোনো আগ্নেয়গিরি সুপ্ত ছিল, তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আপু তখন প্রেগনেন্ট, 7 মাস চলছে। শারীরিক অসুস্থতার কারণে আপু বেশিরভাগ সময় শুয়েই কাটাতেন। সংসারের টুকটাক কাজ আর দুলাভাইয়ের দেখাশোনা আমাকেই করতে হতো। সকালের নাশতা দেওয়া থেকে শুরু করে রাতে অফিস থেকে ফিরলে 1 গ্লাস জল এগিয়ে দেওয়া, সবই ছিল আমার রুটিনের অংশ। এই মেলামেশার মধ্যেই আমাদের সম্পর্কটা একটু ফ্রি হয়ে গিয়েছিল। আমরা একসঙ্গে মুভি দেখতাম, লুডো খেলতাম, এমনকি মাঝে মাঝে রাজনীতি বা সিনেমা নিয়ে তর্কও করতাম। ঘটনার সূত্রপাত হয় এক বর্ষণমুখর সন্ধ্যায়। আমার মোবাইলের ডিসপ্লেটা কয়েকদিন ধরেই ডিস্টার্ব করছিল। সেদিন হঠাৎ করেই ফোনটা একদম বন্ধ হয়ে গেল। আমার তখন খুব টেনশন হচ্ছিল, কারণ ফোনের গ্যালারিতে আমার কিছু একান্ত ব্যক্তিগত ছবি ছিল। আসলে বয়সের দোষেই হোক বা কৌতূহলবশত আমি গোসলের পর তোয়ালে জড়িয়ে বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের কিছু দুষ্ট ছবি তুলেছিলাম। ওগুলো শুধুমাত্র আমার নিজের দেখার জন্য ছিল। কোনোদিন কাউকে পাঠানোর সাহস বা ইচ্ছে কোনোটাই ছিল না। একটা ফোল্ডারে লক করে রেখেছিলাম ছবিগুলো।
দুলাভাই অফিস থেকে ফিরতেই আমি আমার বন্ধ ফোনটা নিয়ে তার কাছে গেলাম। দুলাভাই, দেখো না, ফোনটা হঠাৎ করে অফ হয়ে গেল, অন হচ্ছে না, আমার অনেক নোটস আছে ওটাতে। সুমন ভাই ফোনটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলেন, তারপর বললেন, মনে হচ্ছে সফটওয়্যার ক্র্যাশ করেছে, অথবা ডিসপ্লের কানেকশন লুজ হয়েছে, দে আমাকে, আমি কাল আমার পরিচিত এক টেকনিশিয়ানকে দিয়ে ঠিক করিয়ে আনব। আমি ভয়ে ভয়ে বললাম, কিন্তু ভাইয়া, গ্যালারিতে আমার কিছু পার্সোনাল ছবি ছিল, ওগুলো যেন কেউ না দেখে। সুমন ভাই হাসলেন, আরে বোকা, আমি আছি না, আমি ঠিক করিয়ে ডেটা রিকভার করে দেব, কেউ দেখবে না। আমি নিশ্চিন্ত হয়ে ফোনটা তার হাতে তুলে দিলাম। কিন্তু সেই দেওয়াই যে আমার কাল হবে তা কে জানত? পরদিন বিকেলে দুলাভাই অফিস থেকে ফিরলেন। আপু তখন পাশের ঘরে ঘুমাচ্ছে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমি ড্রয়িং রুমে সোফায় বসে বই পড়ছিলাম। দুলাভাই এসে আমার পাশে বসলেন। তার শরীর থেকে একটা দামি পারফিউমের ঘ্রাণ আসছিল। তিনি পকেট থেকে আমার ফোনটা বের